সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি। আজকে আমরা আলোচনা করব পদার্থবিজ্ঞান প্রথম পত্র থেকে তৃতীয় অধ্যায়। এটি এই অধ্যায়ের ষষ্ঠ ক্লাস। আজকের ক্লাসের ভিডিওর ডেসক্রিপশানে গত 5টি ক্লাসের লিংক দেওয়া আছে। তোমরা যারা গত ক্লাসগুলো করনি তারা সেখান থেকে ক্লাসগুলো দেখে নেবে, এবং যারা এই চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবে, লাইক কমেন্টস করে আমার সাথে সংযুক্ত থাকবে। এই প্রত্যাশা রেখে আজকের ক্লাস আমরা শুরু করছি। আজকে আলোচনা করব কেন্দ্রমুখী ত্বরণ, সেন্ট্রিপিটাল অ্যাক্সিলারেশন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ত্বরণ বলতে আমরা রৈখিক ত্বরণকেই বুঝি। সরল পথে একটি বস্তু বা কণা যখন গতিশীল হয় তখন তার বেগ বৃদ্ধির হারকেই সাধারণ অর্থে আমরা ত্বরণ বলি। প্রেক্ষাপট অনুসারে ত্বরণের নাম আবার ভিন্ন ভিন্ন হয়। যেমন বৃত্তাকার পথে যদি বস্তুকণা ঘুরে তখন সেখানে কৌণিক ত্বরণ বা কেন্দ্রমুখী ত্বরণের সৃষ্টি হয়। আবার স্পর্শীয় ত্বরণও আছে। তারপরে মুক্তভাবে পরন্ত বস্তুর বেগ বৃদ্ধির হারকে অভিকর্ষ ত্বরণও বলে। তো ত্বরণের যেই বেসিক কথাটা সেটা হলো বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে, এবং এর একক মিটার পার সেকেন্ড স্কয়ার। গত ক্লাসে আমরা কৌণিক ত্বরণ নিয়ে আলোচনা করেছিলাম, এবং সেখানে আমরা কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক স্থাপন করেছিলাম। নিশ্চয়ই তোমাদের মনে আছে যে কৌণিক ত্বরণ এবং রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক ছিল A = R আলফা। আরটা হলো ব্যাসার্ধ, বৃত্তাকার পথের ব্যাসার্ধ, আলফা হলো কৌণিক ত্বরণ, এবং এ হলো রৈখিক ত্বরণ। তো এখন আজকে আমরা দেখব যে কৌণিক ত্বরণ তো দেখলাম গত ক্লাসে, আজকে দেখব কেন্দ্রমুখী ত্বরণ। কোনো বস্তু যখন বৃত্তাকার পথে ঘুরতে থাকে তখন বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে যে ত্বরণ ক্রিয়া করে তাকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। দেখো, একটি বস্তুকণা বৃত্তাকার পথে ঘুরছে। চিত্রে দেখো একটি বস্তুকণা ABCDE এই বৃত্তাকার পথে ঘুরছে। তো এই ঘোরার সময় সেটা যদি সুষম গতিতে ঘুরে তখন এই বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ত্বরণের সৃষ্টি হয়। সেই ত্বরণকে কেন্দ্রমুখী ত্বরণ বলে। সাধারণত সরল পথে অর্থাৎ রৈখিক পথে, সোজা পথে চলমান বস্তু বেগের মান ও দিক যদি সেটা সুষম গতিতে চলে, সরল পথে যদি সুষম গতিতে চলে তখন বেগের মান ও দিকের কোনো পরিবর্তন হয় না, ফলে সেখানে কোনো ত্বরণও থাকে না। অর্থাৎ সরল পথে সুষম গতিতে চলমান বস্তুর বেগের মান ও দিকের পরিবর্তন হয় না, ফলে বস্তুর কোনো ত্বরণও থাকে না। মনে রাখবে এটা। এবার আসো কিন্তু সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে, সুষম বৃত্তাকার গতির ক্ষেত্রে ওই যে কালকে বলেছিলাম সুষম বৃত্তাকার গতির একটা এক্সাম্পল দিয়েছিলাম যে ফ্যানের সুইচটা, ইলেকট্রিক ফ্যানের সুইচটা অন করার সাথে সাথে
এটার গতি ধীরে ধীরে বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে, একটা পর্যায়ে এসে দেখা যায় যে আর বাড়ে না, একটা স্থির মানের গতি নিয়ে সেটা ঘুরতে থাকে, তখন সেই গতিটাকে বলা হয় সুষম গতি। এই বৃত্তাকার পথে সুষম গতির ক্ষেত্রে রৈখিক বেগের মানের পরিবর্তন হয় না, কিন্তু দিকের পরিবর্তন হয়। প্রতি মুহূর্তে মুহূর্তে দিকের পরিবর্তন হয়। লক্ষ্য রাখো যে মানের পরিবর্তন হয় না, দিকের পরিবর্তন হয়। এবং এই দিকটি হয় কি বরাবর? এই দিকটি হয় যে বিন্দুতে ব্যাগ নির্ণয় করব, ব্যাগের দিক নির্ণয় করব, সেই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। কথাগুলো লক্ষ্য করো। আবার বলছি যে বৃত্তাকার পথে সুষম গতিতে চলমান বস্তুকণার ব্যাগের মানের কোনো পরিবর্তন হয় না, দিকের পরিবর্তন হয়। ফলে সেখানে কি হয়? যে ত্বরণের সৃষ্টি হয়। আর এই ত্বরণের দিক হয় কেন্দ্রের দিকে। এই ত্বরণের দিক হয় কেন্দ্রের দিকে, এই যে কেন্দ্র ও এর দিকে। ফলে সেখানে একটি কেন্দ্রমুখী ত্বরণের সৃষ্টি হয়। এই যে চিত্রে দেখো, এই বিন্দুতে রৈখিক ব্যাগ হলো এই বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। বি বিন্দুতে রৈখিক ব্যাগের দিক হলো বি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর। সি বিন্দুতে অঙ্কিত স্পর্শক বরাবর হলো রৈখিক ব্যাগের দিক। আবার ডি বিন্দুতে একইভাবে রৈখিক ব্যাগের দিক হলো অঙ্কিত স্পর্শক বরাবর। তাহলে এখানে প্রতি বিন্দুতেই ব্যাগের দিকের পরিবর্তন হয়, বাট মানের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? তাহলে এখন এই যে ব্যাগের পরিবর্তনের মানের পরিবর্তন হয় না, দিকের পরিবর্তন হয়, তখন কোনো বস্তু, এই কারণেই কোনো বস্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে চললেও সমবেগে চলতে পারে না, কারণ ব্যাগের মানকে কি বলা হয়? দ্রুতি বলা হয়। আর ব্যাগ হলো মানও আছে, দিকও আছে। ঠিক আছে? তাহলে এই কারণেই কোনো বস্তু বৃত্তাকার পথে সমদ্রুতিতে চললেও সমবেগে চলা সম্ভব হয় না, কারণ সমবেগে চলতে হলে মানও এক থাকতে হবে, দিকও একই থাকতে হবে। তো বৃত্তাকার ক্ষেত্রে যেহেতু প্রতি মুহূর্তে মুহূর্তে দিকের পরিবর্তন হয়, তাহলে সেটা বলা যাবে না যে সমবেগে চলছে, বলতে হবে সমদ্রুতিতে চলছে। বৃত্তাকার পথে সমদ্রুতিতে চলা সম্ভব হলেও সমবেগে চলা সম্ভব হয় না, কেননা সমবেগে চলতে হলে ব্যাগের মান অপরিবর্তিত থাকবে, ব্যাগের দিকও অপরিবর্তিত থাকবে। কিন্তু এই বৃত্তাকার পথে এখানে চিত্রে আমরা দেখছি যে সমদ্রুতিতে চলমান, কিন্তু দিক ভিন্ন ভিন্ন, দিক প্রতি মুহূর্তে মুহূর্তে ভিন্ন ভিন্ন হচ্ছে। ফলে এই কেন্দ্র বরাবর একটি ত্বরণ ক্রিয়া করছে, এই ত্বরণটিকে বলা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। ব্যাগের এই দিক পরিবর্তনের কারণে বস্তুর ত্বরণ হয়, এবং এই ত্বরণ বৃত্তাকার পথের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। তাহলে এই যে ব্যাগের দিক পরিবর্তন হচ্ছে প্রতি মুহূর্তে মুহূর্তে, এই দিক পরিবর্তনের কারণে কি হচ্ছে? যে কেন্দ্রমুখী ত্বরণের সৃষ্টি হচ্ছে, এবং এই কেন্দ্রমুখী ত্বরণের দিক হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন এই কেন্দ্রমুখী ত্বরণের ক্ষেত্রে আমাদের যে গাণিতিক সমীকরণ আসবে, কেন্দ্রমুখী ত্বরণ ভি যদি দ্রুতি হয় বা রৈখিক বেগের মান হয়, এবং এ যদি বৃত্তাকার পথের ব্যাসার্ধ হয়, তাহলে সেখানে আমরা দেখব যে কেন্দ্রমুখী ত্বরণ এ সমান সমান এ সমান সমান ভি স্কোয়ার বাই আর অথবা ওমেগা স্কোয়ার আর। এটা হলো কেন্দ্রমুখী বেগের, কেন্দ্রমুখী ত্বরণের সমীকরণ। এখন এখানে আমরা আরও কিছু জিনিস যদি একটু লক্ষ্য করি, তাহলে দেখব যে অসম দ্রুতির ক্ষেত্রে, অর্থাৎ ব্যাগের মানের পরিবর্তন হয়, তখনই সেটা হবে অসম দ্রুতি। তো এই অসম দ্রুতির ক্ষেত্রেও কেন্দ্রমুখী ত্বরণ থাকে। ওই যে ফ্যানটা যে আস্তে আস্তে ব্যাগ বাড়তে থাকে, মানে গতি বাড়তে থাকে, সেটা হলো যা অসম দ্রুতি। তো এই অসম দ্রুতির ক্ষেত্রেও কেন্দ্রমুখী ত্বরণ থাকে। এক্ষেত্রে এই
বৃত্তাকার পথে স্পর্শক বরাবর কণাটিরও একটি ত্বরণ থাকে বা ঘূর্ণমান বস্তুটির একটি ত্বরণ থাকে। আবার কথাটা লক্ষ্য করো যে অসম দ্রুতির ক্ষেত্রেও কেন্দ্রমুখী ত্বরণ থাকে। এই ক্ষেত্রে বৃত্তের স্পর্শক বরাবর ও কণাটির ত্বরণ থাকে, একে স্পর্শীয় ত্বরণ বলে। ঠিক আছে, অসম দ্রুতির ক্ষেত্রে কেন্দ্রমুখী ত্বরণ থাকে, তখন স্পর্শ বরাবর কেন্দ্রটা মানে ত্বরণটা থাকে স্পর্শ বরাবর, কেন্দ্রের দিক কেন্দ্রমুখী ত্বরণটা হয় স্পর্শ বরাবর, এই কারণে এটাকে স্পর্শীয় ত্বরণও বলে। আবার আসো আরেকটি কথা বলি যে একটি কণা যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে বা সমকৌণিক বেগে ঘুরতে থাকে, কথাটা লক্ষ্য করো, বৃত্তাকার পথে সমদ্রুতিতে বা সমকৌণিক বেগে ঘুরতে থাকে, তাহলে এর শুধু কেন্দ্রমুখী ত্বরণ থাকে। কখন কেন্দ্রমুখী ত্বরণ থাকবে? সমদ্রুতিতে অথবা সমকৌণিক বেগে ঘুরতে থাকলে কেন্দ্রমুখী ত্বরণ থাকবে। ঠিক আছে, কৌণিক ত্বরণ শূন্য হয় এবং রৈখিক ত্বরণ থাকে না। তাহলে সমদ্রুতিতে যখন বৃত্তাকার পথে ঘুরে তখন সেখানে কি হয়? কেন্দ্রমুখী ত্বরণ থাকে, কৌণিক ত্বরণ থাকে না। আর কি থাকে না? রৈখিক ত্বরণও থাকে না। কিন্তু অসমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণনত বস্তুতে অসমদ্রুতিতে, ওই যে ফ্যানটা ধীরে ধীরে বেগ গতি বাড়তেছে, এই অবস্থায় অসমদ্রুতিতে বৃত্তাকার পথে ঘূর্ণনরত বস্তুর তিনটি ত্বরণ থাকে। একটি হলো কেন্দ্রের দিকে কেন্দ্রমুখী ত্বরণ, আরেকটি হলো স্পর্শ বরাবর স্পর্শীয় ত্বরণ, আরেকটি হলো কৌণিক ত্বরণ। আবার একটু লক্ষ্য করো যে একটি কণা বা বস্তু যদি বৃত্তাকার পথে সমদ্রুতিতে ঘুরে বা সমকৌণিক বেগে ঘুরে, তাহলে তার মধ্যে শুধুমাত্র কেন্দ্রমুখী ত্বরণ থাকে, স্পর্শীয় ত্বরণও থাকে না, রৈখিক ত্বরণও থাকে না। আর যদি অসমদ্রুতিতে ঘুরে, বৃত্তাকার পথে অসমদ্রুতিতে যদি ঘুরে, তখন তার মধ্যে কেন্দ্রমুখী ত্বরণও থাকে, স্পর্শীয় ত্বরণও থাকে, কৌণিক ত্বরণ থাকে। ঠিক আছে, তাহলে আজকে আমার মনে হয় তোমাদের বুঝতে সমস্যা হওয়ার কথা না। যদি সমস্যা হয় বইয়ের সহযোগিতা নেবে অথবা কমেন্টসে লিখে জানাবে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে।